লিখিত প্রস্তুতির আমাদের যে 4 নম্বর প্রশ্নটা সেটা হচ্ছে এ কে চুরির জন্য অভিযুক্ত করা হলো। তার মানে কি? তার বিরুদ্ধে একটা চার্জ গঠন করা হলো। অভিযুক্ত করা হলো মানে কি? এখানে তার বিরুদ্ধে একটা চার্জ গঠন করা হয়েছে যে আপনি চুরি করেছেন। তারপর কি হলো? বিচার চলাকালে দেখা গেল যে কি সে অপরাধমূলক বিশ্বাসভঙ্গে দোষী সাব্যস্ত হতে পারে। তার মানে চার্জ গঠন করা হয়েছে কিসের জন্য? চুরির জন্য। এটা পেনাল কোডে একটা অপরাধ। কিন্তু যখন বিচারটা চলতেছে তখন দেখা গেল কি যে আরেকটা অপরাধের সাথে তাকে সাব্যস্ত করা যেতে পারে যে না, চুরি না, সে আসলে সাক্ষ্য প্রমাণের একটা পর্যায়ে দেখা গেল সে আসলে কি করেছে? অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছে। এখন কথা হচ্ছে তাকে কি দোষী সাব্যস্ত করা যাবে কি না, এটা হচ্ছে প্রশ্ন। তার মানে এখানে কিন্তু আমাদেরকে এই চার্জ নিয়ে কথা বলতে হবে। এই যে সে যে অভিযুক্ত, তার অভিযোগ ছিল চুরির, বাট এখন তার অভিযোগ হয়ে গেছে কি? অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। তার মানে এখানে সে এই অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের জন্য তাকে এখানে দোষী সাব্যস্ত করা যাবে কিনা, এটাই হচ্ছে প্রশ্ন। দেখেন, আপনাকে কিন্তু বুঝতে হবে প্রশ্নটা আমি কোন জায়গা থেকে উত্তরটা দিব। তার মানে এইটা আমাদের চার্জের চ্যাপ্টার থেকে উত্তর দিতে হবে। চার্জ শুরু হয়েছে 221 থেকে, এবং এই যে একটা অপরাধে একজন ব্যক্তিকে অপরাধী সাব্যস্ত করা হলো, অপরাধী 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 সে হতে পারে, কিন্তু তাকে পরবর্তীতে গিয়ে কি দেখা গেল? যে অন্য একটা অপরাধের সাথে তার সংশ্লিষ্টতা রয়েছে। তার মানে এটাকে আমরা এভাবে বলতে পারি যে একটি অপরাধে অভিযুক্ত কিন্তু ভিন্ন অপরাধে শাস্তি। কি বলতে পারি? যে এক অপরাধে অভিযুক্ত কিন্তু শাস্তিটা কি ভিন্ন। এই যে দোষী সাব্যস্ত, তার মানে শাস্তি ভিন্ন অপরাধ। আমাদের বেসিকটা ক্লিয়ার করছি। এটা বলা আছে কোথায়? 237 নাম্বার সেকশনে। তাহলে সিআরপিসি 237 নাম্বার সেকশনে কি বলা আছে? যে যদি কোনো একজন ব্যক্তিকে একটি অপরাধে অভিযুক্ত করা হয় এবং শাস্তি দেওয়ার ক্ষেত্রে দেখা যায় কি তার অপরাধ ভিন্ন, তাকে চুরির জন্য অভিযুক্ত করা হয়েছে, বাট শাস্তি দিতে গিয়ে কি দেখতেছি? যে সে আসলে অপরাধমূলক বিশ্বাসভঙ্গে দোষী সাব্যস্ত হয়েছে, তখন সেটা করা যাবে। মানে একজন ব্যক্তির বিরুদ্ধে চার্জ যদি একটা অপরাধের থাকে এবং সাক্ষ্য প্রমাণ করতে গিয়ে দেখা যায় সেই ব্যক্তি ভিন্ন একটি অপরাধ সংগঠিত করেছেন, তখন আমরা কি করব? তাকে সেই ভিন্ন অপরাধের জন্য শাস্তিটা দিতে পারবো। তার মানে অবশ্যই আমাদের প্রথম যে প্যারাটা হবে সেখানে কি যে দোষী সাব্যস্ত করা যাবে। তারপর দ্বিতীয় প্যারাতে আমি লিখবো যে 237 নম্বর সেকশনে বলা হয়েছে কোন একজন ব্যক্তিকে যদি একটি অপরাধের কারণে অভিযুক্ত করা হয় এবং সাক্ষ্য গ্রহণের পর্যায়ে যদি দেখা যায় কি যে তাকে ভিন্ন অপরাধে সে শাস্তি পাওয়ার যোগ্য, তখন তাকে ভিন্ন অপরাধে শাস্তি দেয়া যাবে। এখন একটা বেসিক বিষয় যে ভাইয়া 403 সাথে এখানে ডিফারেন্সটা কোথায়? 403 এবং আমাদের যে এখানে 237, এইটার একটা ডিফারেন্স কিন্তু আমাদের বুঝতে হবে, নয়তো কিন্তু আমরা উল্টাপাল্টা লাগাবো। 403 দেখবেন যে কোনো একজন ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছে অলরেডি, কোনো একজন ব্যক্তিকে খালাস দেওয়া হয়েছে অলরেডি, তখন তার বিরুদ্ধে নতুন একটা অপরাধ পাওয়া গেল, তখন বিচার হবে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। বাট এখানে কিন্তু কি বললো? যে বিচার চলাকালে। এখানে কি বললাম? বিচার চলাকালে। যেটা বিচার চলাকালে সেটা কিন্তু কখনোই 403 যাবে না। 403 যাবে না কখন? যদি কোনো কিছু বিচার চলাকালে হয়। কিন্তু যেখানে অলরেডি একটা ব্যক্তিকে একটা অপরাধের কারণে শাস্তি দেওয়া হয়ে গেছে, সেটা কিন্তু আমাদের 403। আশা করি 403 এবং 237 যে ডিফারেন্সটা সেটা আপনারা বুঝতে পেরেছেন, এবং এই দুটো নিয়ে কিন্তু আপনাদের উল্টোপাল্টা হতে পারে। অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন 403 এবং 237 ডিফারেন্স আপনারা বুঝতে পেরেছেন কিনা। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যে ফেসবুক থেকে আমাকে দেখছেন এই পেজটা ফলো দিয়ে রাখবেন। এতে করে আপনারা পরবর্তী সবগুলা ভিডিও পাবেন। আমার টার্গেট হচ্ছে যে যতগুলা ভিডিও হয়, আমি প্রায় 6টা সাবজেক্ট থেকে আপনাদের মিনিমাম 60টা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, শুধুমাত্র এই লিখিত পরীক্ষার প্রস্তুতি হিসেবে এই ধরনের ফ্যাক্ট বেসড কোশ্চেনগুলো। আজকের ক্লাসে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।